ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানান তিনি। এ সময় কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দলের সভাপতি হিসেবে আবারও শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ দলটির সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। এদিকে ৬ দফা দিবস উপলক্ষে বিকেল ৩:৩০টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা ৬ দফা মানে না তারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, ৬ দফাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বাঁক পরিবর্তন করেছিল। আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তনকারী, ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন আওয়ার হিস্ট্রি। স্বাধিকার সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে এই দিবসটি ৭ই মার্চ, এইসব দিবস ৭৫-এর পর নিষিদ্ধ। ঐতিহাসিক ৬ দফা দিবস আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে দেশবাসী তীব্র গণ আন্দোলনের সূচনার দিন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। ১৯৬৬ সালের এই দিনে বাংলার স্বাধিকার আন্দোলন স্পষ্টত নতুন পর্যায়ে উন্নীত হয়। দুঃশাসন থেকে মুক্তির দিশারি হিসেবে ৬ দফা দাবি প্রণয়ন করে বাংলার মানুষের মুক্তির সনদ হিসেবে উপস্থাপন করেছিলেন বঙ্গবন্ধু। এর মধ্য দিয়েই বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। প্রধানমন্ত্রীর ভারত ও চীন সফরে গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা। পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান, এ নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। এই প্রকল্পে নিজস্ব অর্থ খরচ করা হবে না। ভারত বা চীন যারা জুৎসই প্রস্তাব দেবে তাদের কাছ থেকেই অর্থ সহায়তা নেওয়া হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে রাজনীতি শুরু করেছে দিল্লি ও বেইজিং। প্রধানমন্ত্রীর ভারত ও চীন সফরকে সামনে রেখে আবারও আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে এখনো সমঝোতা হয়নি বাংলাদেশ ও ভারতের মধ্যে। এ পরিস্থিতিতে ২০১৪ সালে চীনের কাছে নতুন প্রস্তাব তুলে ধরে ঢাকা। ২০১৯ সালে ঢাকা বেইজিং যৌথ সমীক্ষাও শুরু হয়, কিন্তু এরপর আর আগায়নি আলোচনা। দ্বাদশ সংসদ নির্বাচনের পর তিস্তা প্রকল্প নিয়ে নতুন করে আগ্রহ দেখায় দিল্লি। তাই আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি ও বেইজিং সফরে বিষয়টি গতি পেতে পারে। তো আমি কেন পকেটের ক্যাশ টাকাটা আমার টাকাটা আমি এখানে খরচ করব? দ্যাটস দ্য মিনস টু ডু ইট ফ্রম আদার সোর্সেস। ওয়াই নট টু ইউজ দ্যাট? যে আমাদেরকে ভালো অফার দেবে এবং যে আমাদের কম সময়ের ভিতরে একটা সীমিত সময়ের ভিতরে কাজটা আমাদের শেষ করতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস সরকার সেই সিদ্ধান্তটাই নেবে। এখানে অনেক কিছু বিবেচনার বিষয় আছে, যার জন্য আমরা ধীরে সুস্থে আমরা এটা নিয়ে আগাতে চাই। তবে পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান, আর্থিক সহায়তার প্রস্তাব দিলেও পানির ন্যায্য হিস্সায় ভারতকে ছাড় দেবে না ঢাকা। এছাড়া দিল্লির প্রস্তাবের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকেরা। তিস্তা নদীর পানি আমরা যেভাবে গ্যাঞ্জেস চুক্তি করেছি, আমরা একইভাবে একই হিস্সা আমরা চাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন, উনি একটা সঠিক একটা সিদ্ধান্ত এবং একটা আমাদের যেটা দরকার প্রয়োজন সেটা মাননীয় প্রধানমন্ত্রী আনতে সক্ষম হবে। সমস্যাটা ভারত সৃষ্টি করেছে। এই চুক্তি সই করতো এবং সেই পানিটুকু আমাদেরকে দিতে, তাহলে আমাদের এই প্রকল্পের প্রয়োজন হতো না, এই $1 বিলিয়ন প্রকল্পের প্রয়োজন হতো না। তারা ভারতের সাথে যে লাইন অফ ক্রেডিটগুলি আছে সেগুলির বাস্তবায়নের অগ্রগতিতে খুব ভালো না। তারা এই প্রস্তাবটা দিয়ে আমার মনে হয় যেটা চীন যাতে এখানে আসতে না পারে, বাংলাদেশ সরকারকে সেই সিগন্যালটাই দিল।
বিশেষজ্ঞদের পরামর্শ, তিস্তা মহাপরিকল্পনায় ভারত বা চীনের কাছ থেকে ঋণ নেয়ার ক্ষেত্রে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার থাকছে বাজেটের খবর। এবারের বাজেটে কিছু ক্ষেত্রে কর বাড়ছে, এতে বাড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। খরচ বাড়ছে মোবাইলে কথা বলায়, আইসক্রিম, কোমল পানীয়, ফল, জুস, ফ্রিজ, এসি, গ্যাস সিলিন্ডার, পানির ফিল্টার, বৈদ্যুতিক বাতি এবং সিগারেটের দামও বাড়বে। অন্যদিকে কিডনি রোগীদের জন্য সুখবর, ডায়ালাইসিসের ফিল্টার এবং সার্কিটের দাম কমছে। এছাড়া আমদানি শুল্ক কমানোয় এবং বাড়তি কর আরোপ না করায় গুঁড়া দুধ, চকলেট, ল্যাপটপ, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিনের দাম কমবে। প্রতি বছর বাজেটে সাধারণ মানুষের কৌতূহল থাকে কোন পণ্যের দাম বাড়বে আর দাম কমবে কোন কোন জিনিসের। 2024-25 অর্থ বছরের বাজেটে প্রধান চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হলেও দাম বাড়ানো হয়েছে বেশ কিছু নিত্যপণ্যের। মোবাইলে কথা বলায় সম্পর্ক শুল্ক বাড়ছে 5 ভাগ, 100 টাকা ভ্যাট বাড়ছে মোবাইল সিমে। এছাড়া মোবাইল ইন্টারনেটে সম্পর্ক শুল্ক বাড়ছে 5 ভাগ। সব মিলিয়ে এখন থেকে খরচ বাড়বে মোবাইল সেবায়। এবার সব স্তরের সিগারেটের দাম ও সম্পূরক শুল্ক হার বাড়ছে। আইসক্রিম, জুস, ফলের দাম বেড়েছে বাজেটে। কোমল পানীয়র সম্পূরক শুল্ক বাড়ছে 5%। দেশীয় কাজু বাদামের বাজার সুরক্ষায় শুল্ক বসছে বিদেশি কাজু বাদামে। এছাড়া আমদানিকৃত ম্যাকারেল মাছ, ফুলের দামও বাড়ানো হয়েছে। গৃহস্থালী বেশ কিছু পণ্যে শুল্ক বসানো হয়েছে। এলপিজি সিলিন্ডার, ফ্রিজ, এসি, কম্প্রেসর, ওয়াটার ফিল্টার, এলইডি ও এনার্জি সেভিংস লাইট, সুইচ, সকেট, হোল্ডার, আয়রন, জেনারেটরের উপর শুল্ক বসানো হয়েছে। তাই এসব পণ্যের দাম বাড়বে। খরচ বাড়বে নির্মাণ শিল্পেও। প্রি ফেব্রিকেটেড বিল্ডিং তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণের উপর আমদানি শুল্ক 5 থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। দাম বাড়বে ইলেকট্রিক মিটারের, স্থানীয়ভাবে উৎপাদিত সিসি ক্যামেরা এবং এটিএম এর উপকরণের দাম বাড়বে। এছাড়া দাম বাড়বে 250 সিসির উপরের মোটরসাইকেলের। ভ্রমণ ও বিনোদন প্রেমীদের জন্য দুঃসংবাদ দিলেন অর্থমন্ত্রী, কারণ দ্বিগুণ হচ্ছে অ্যামিউজমেন্ট ও থিম পার্কের ভ্যাট। এছাড়া বাতিল হচ্ছে ট্যুর অপারেটরদের ভ্যাট অব্যাহতি। জনসাধারণের প্রয়োজনীয় পণ্যগুলোর মধ্যে দাম কমার তালিকা খুব একটা বেশি না। গুরুত্ব দেওয়া হয়েছে চিকিৎসা সেবার বিভিন্ন পণ্যে। কিডনি রোগীদের ডায়ালাইসিসের ফিল্টার ও সার্কিটের দাম কমবে। ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ায় দাম কমানো হয়েছে পরীক্ষা কিটে। 2.5 কেজি ওজনের গুঁড়ো দুধের প্যাকেটের দাম এবং চকলেটের দামও কমবে। নকল এড়াতে বিদেশি ল্যাপটপের দাম কমানো হয়েছে। এছাড়া এয়ারক্রাফটের ইঞ্জিন ও প্রোপেলার সহ বেশ কিছু পণ্যের দামও কমানো হয়েছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রস্তাবিত বাজেটকে গণমুখী বলছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। অন্যদিকে বিরোধী দল জাতীয় পার্টির দাবি, বাজেট জনবান্ধব নয়, বরং জনগণের উপর চাপ আরও বাড়াবে। এদিকে স্বতন্ত্র সংসদ সদস্যদের অনেকের দাবি, বাজেটে সরকারের রাজস্ব আয়ের কৌশল শুধু জনগণ নয়, অর্থনীতির ওপরও চাপ বাড়াবে। বৃহস্পতিবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন তারা। টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর এটি আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ক্ষমতাসীন দলের নির্বাচনী প্রতিশ্রুতি আমলে রেখেই ঘোষণা করা হয়েছে বলে জানান আওয়ামী লীগের সংসদ সদস্যরা। সংকটের বাস্তবসম্মত গণমুখী বাজেট। আমরা আমাদের বাজেট এই সরকারই করেছে, এখানে কোনো প্রেসক্রিপশন কাজ করেনি। বাজেটটা ভালো হয়েছে, যেহেতু এবার আমরা কিন্তু যা কিছু করেছি ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণে আনার জন্য করা হয়েছে। ডলারের যে ডিভ্যালুয়েশনের কারণে এবং আন্তর্জাতিক বাজারে যখন জিনিসপত্রের দাম বেশি থাকে এটার ইম্প্যাক্ট পড়ে না, বাট আশা করি এবার যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে এগুলা সামগ্রিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসে একটা পজিটিভ ইম্প্যাক্ট ইনশাল্লাহ পড়বে। তবে বিরোধী দল জাতীয় পার্টি বলছে, বাজেটে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। বেকারত্ব দূর করা সহ কর আদায়ে দেয়া রূপরেখা বাস্তবায়ন হলে তা জনগণের উপর বোঝা বাড়বে। যেখানেই যত রেয়াত দিক, সর্বোচ্চভাবে আয় তারা বেশি করবার জন্য টার্গেট নিয়েছেন এবং বেশিরভাগটা আয় করবেন ওরা পরোক্ষ করের মাধ্যমে, যার ফলে সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে। সাধারণ জনগণের কোনো মুক্তির উপায় নেই, কোনো চাকরির সুবিধা নেই। আমি খুব একটা আশাবাদী হইনি আর কি,
এই বাজেট দেখে আর কি। IMF এর প্রেসক্রিপশনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যে IMF এর শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট তারা দিতে পারেনি। বাজেট নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্বতন্ত্র ও নতুন সংসদ সদস্যরা। বিদেশের উপর থেকে ঋণের থেকে বেশি নির্ভর করবে বাংলাদেশের যা আয়করের উপরে, কারণ আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বারবার বলেন যে প্রত্যেককে কর দিতে হবে, এই আয়করের অভ্যাসটা করতে হবে। এই বাজেটের যে অঙ্ক এগুলো তো আলটিমেটলি ঠিক থাকে না। পরিবর্তিত পরিস্থিতিতে আর্থিক ফিসক্যাল পলিসির উপর নির্ভর করে এগুলো অনেক সময় পরিবর্তন হয়। ভ্যাট বাড়ানোটা কোনো মতে উচিত হয় নাই। তাতে আমি মনে করি আভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম বেড়ে যাবে এবং আমদানি নির্ভরশীল হবে। দেশের শিল্প মারাত্মক হুমকির সম্মুখীন হবে। স্বতন্ত্র সংসদ সদস্যদের অনেকে বলছেন, ব্যয় মেটাতে সরকার রাজস্ব আয়ের যে কৌশল নিয়েছে তা শুধু জনগণ নয়, অর্থনীতির উপরও বিরূপ প্রভাব ফেলবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেট শুধু গণবিরোধী নয়, দেশবিরোধীও বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বাজেটে ব্যাংক ও বিদেশিদের উপর ঋণ আরও বাড়বে বলেও দাবি করেন তিনি। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন মির্জা ফখরুল। এই বাজেটের মধ্যে সবচেয়ে বড় আপনার সমস্যা যেটা, সেটা হচ্ছে যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেট করা, ক্রিয়েট করার মধ্যে কিছু নাই, নতুন করে মানুষের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। পুরো বাজেটে দেখুন মেগা প্রজেক্টের এবং মেগা চুরি, মেগা দুর্নীতির জন্য করা হয়েছে। সুতরাং এই বাজেটকে শুধুমাত্র তথাকথিত ভাষায় গণবিরোধী বলবো না, এটা আসলে বাংলাদেশ বিরোধী বাজেট হয়েছে। প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। ঘাটতি কমাতে যাচাই বাছাই করে প্রকল্প হাতে নেওয়ার তাগিদ দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়ার দাবি তাদের। স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার নিয়ে 53তম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার সংসদে উত্থাপন করা 7,97,000 কোটি টাকার বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান দেশের অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। এদেশের মানুষকে উন্নয়নের শীর্ষবিন্দুতে নতুন বাজেটে ব্যয়ের দিক থেকে সরকারকে আরও সাশ্রয়ী হওয়ার তাগিদ দিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ। ঘাটতি কমাতে যাচাই বাছাই করে বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রকল্পে হাত দেওয়ার পরামর্শ তার। ব্যয়ের দিকটা সরকারকে সাশ্রয়ী হতে হবে। এই যে 1298টা প্রজেক্ট এডিপি দিয়েছে, এগুলো কিন্তু অর্থহীন, বেশিরভাগ প্রজেক্ট, এগুলো কমিয়ে নিতে হবে। কমালে কিন্তু ডেফিসিটটা কমে যাবে। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের রূপরেখা নেই প্রস্তাবিত বাজেটে। মাথাপিছু কিন্তু ভাতা আমরা বাড়াতে পারিনি। আর যে সুরক্ষার কথা বলা হয়, আপনারা তো জানেন যে ওখানে শুভঙ্করের ফাঁকি আছে, ওখানে পেনশন ফান্ডকেও আমরা অনেক সময় সুরক্ষা হিসেবে দেখাই। সেহেতু আমি খুব আশ্বস্ত হতে পারছি না যে একটা সুনির্দিষ্ট সুগ্রথিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটি পদক্ষেপ আমরা এসেছি। বাজেটের ঘাটতি মেটাতে বিদেশি উৎসে নির্ভরের পরামর্শ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর। তারা বলছেন, দেশীয় উৎস থেকে ঋণ নিলে ব্যবসা বিনিয়োগ সংকটে পড়তে পারে। 1,37,000 কোটি টাকা ব্যাংক থেকে নেওয়ার জন্য প্রস্তাব করেছে। আমরা মনে করি এটা বেশি, কারণ এটা যদি ব্যাংক থেকে সরকার নেয় তাহলে আমরা ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে একটা জটিলতা হইতে পারে। আর ছোট ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে আলাদা নীতি গ্রহণের পরামর্শ DCCI এর। ছোট ব্যবসায়ীগুলোর পক্ষে আসলে মানে কমপ্লায়েন্স মেনটেন করাটা খুব ডিফিকাল্ট। যেটা আমরা বলার চেষ্টা করছি বারবার, যে SMEদের জন্য একটা সেপারেট কোনো একটা মেকানিজম রাখা উচিত, যাতে করটা অনেক সহজে দেওয়া যায়। বাজেট উত্থাপন করে অর্থমন্ত্রী জানান, ঘাটতি 2,56,000 কোটি টাকা পূরণে বৈদেশিক ও অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেবে সরকার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2024-25 অর্থ বছরের সামাজিক সুরক্ষার কর্মসূচির আওতায় সুখবর দিয়েছে নতুন বাজেট। এই খাতের জন্য প্রায় 10,000 কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে নতুন বাজেট তুলে ধরে জানান, ভাতার আওতায় আসবেন আরও 2 লাখ বয়স্ক নারী পুরুষ। এছাড়া বিধবা, দুস্থ এবং প্রতিবন্ধী উপকারভোগীর সংখ্যাও বাড়ানো হয়েছে। উচ্চ মূল্যস্ফীতিকে গুরুত্ব দিয়ে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 2024-25 অর্থবছরে এ খাতে বরাদ্দ প্রায় 10,000 কোটি টাকা বাড়িয়ে মোট 1,36,026 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের 5.4%। যে কর্ম পরিকল্পনা করেছিলেন
বয়স্ক ভাতার পরিমাণ না বাড়লেও উপকারভোগীর সংখ্যা 2 লাখ বাড়িয়ে মোট 60,01,000 করা হয়েছে। এ খাতে বরাদ্দ 8,351 কোটি টাকা। এছাড়া আরও 2 লাখ দুস্থ ও বিধবাকে ভাতার আওতায় আনা হচ্ছে। এতে এই সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে 27,75,000। মূল্যস্ফীতির চাপ হতে নিম্ন আয়ের মানুষের সুরক্ষা প্রদান কার্যক্রমের পরিধি বাড়ানো হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, কর্মসৃজন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা সহ সরকারের অগ্রাধিকার খাতসমূহে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করেন। মা ও শিশু সহায়তা কার্যক্রমের আওতাও বাড়ানো হয়েছে। উপকারভোগীর সংখ্যা 15,04,800 থেকে বাড়িয়ে করা হয়েছে 16,55,280 জন। ক্লিনিক থেকে গ্রামীণ জনগণকে ভাতা দেয়া হবে 29 লাখ প্রতিবন্ধীকে। এতে ভাতা পাওয়া প্রতিবন্ধীর সংখ্যা বেড়ে দাঁড়াবে 32,34,000। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক স্তরে উপবৃত্তির হার 950 টাকা থেকে বাড়িয়ে 1,050 টাকা করা হয়েছে। 351 সামাজিক নিরাপত্তার আওতায় সর্বমোট 115টি সামাজিক সুরক্ষা কার্যক্রমের 34টি ক্যাশ ভিত্তিক। এর মধ্যে 19টির অর্থ ইলেকট্রনিক উপায়ে সরাসরি ব্যাংক ও মোবাইল হিসাবে পাঠানো হচ্ছে। অর্থ বছরের বাজেট সংসদে উপস্থাপিত হলো। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বাজেটে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেটের সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়ছে। সেই সঙ্গে সিমের দাম বাড়ছে 50%, যার প্রভাব পড়বে গ্রাহকদের ওপর। শুক্রবার রাত 12টা থেকে কার্যকর হচ্ছে নতুন কল রেট। সংশ্লিষ্টরা বলছেন, এমন বাজেট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে হতে পারে অন্যতম বাধা। মোবাইল ফোন এখন বিলাসিতা নয়, বরং জরুরি প্রয়োজন। তাই তো সব শ্রেণীর মানুষই এর ব্যবহারকারী। এবারের বাজেটে কল রেট ও ইন্টারনেটের ওপর ভ্যাট 5% বাড়িয়ে 20% করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হবে আরও কিছু ফি। তাই একজন গ্রাহককে 100 টাকার মোবাইল সেবার জন্য কর দিতে হবে 39 টাকা, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। মোবাইল সেবা নিয়ে নানা অভিযোগের মধ্যে বাজেটে বাড়তি কর চিন্তায় ফেলেছে সাধারণ গ্রাহকদের। 18 টাকা 1 জিবি পেতাম বা 10 টাকা 1 জিবি পেতাম, কিন্তু এখন হচ্ছে 90-80 টাকার নিচে আমরা কোনো এমবি প্যাকেজই পাচ্ছি না। আমাদের বাসায় কথা বলা প্লাস আমাদের গ্রুপের নোটিশ, আমাদের ডিপার্টমেন্টের নোটিশ, সকল কিছু আমাদের কিসে আসে? ফোনে আসে। ফোনে আসার ফলে দেখা গেছে আমাদের ডাটা ইউজ করতে হয়। যেহেতু ডাটা বিলটা এখন বেড়ে গেছে, আমাদের মতো যারা ছাত্র, যারা মেসে থাকে, তাদের পক্ষে ব্যাপারটা কষ্টদায়ক। কানেক্টিভিটির দিকে সিম সবচেয়ে প্রয়োজন। এখন ফোনে আমরা সব কিছু করি, ইন্টারনেট প্লাস কল, কিন্তু কোনো দিক দিয়ে আমরা দেখতেছি না যে ওগুলোর দাম কমতেছে। টেলিকম অপারেটররা বলছে, দেশের 40% বেশি মানুষ এখনও মোবাইল সংযোগের বাইরে। এই সময় বাড়তি বিলের কারণে মোবাইল ব্যবহার আরও কমবে। এতে বরং সরকারি রাজস্ব বঞ্চিত হবে। আনকানেক্টেড পপুলেশনকে কানেকশনের মধ্যে আনবো, কানেক্টিভিটির মধ্যে আনবো, সেখানেও কিন্তু আমরা অনেক ডিলে হয়ে যাবে আমাদের। এটা আমাদের যে গ্রোথ রেটটা আমাদের যেটা ছিল, সেটা আমরা অবশ্যই একটা স্লো মুভমেন্ট আমরা দেখতে পাবো। বাজেটটা কিন্তু সম্পূর্ণভাবে স্মার্ট বাংলাদেশের একটা আমরা বৈপরীত্যের একটা চিত্র দেখতে পাই। অতিরিক্ত শুল্কের কারণে প্রযুক্তি খাতের গতিও বাধাগ্রস্ত হবে বলছেন বিশ্লেষকরা। হুট করে যদি এই জিনিসগুলোর দাম বাড়িয়ে দিই, দেখা যাবে যে আমি যে পরিমাণ কর বা ট্যাক্স এখান থেকে নিলাম, ভ্যাট নিলাম, সেটার নিয়ে দেখলাম যে আমার বিজনেস, টোটাল দেশের অর্থনীতি যদি স্থবির হয়ে যায় বা সেখানে যদি ফুল অর্থনীতি যদি একটা পার্সেন্টেজ কমে যায়, তাহলে দেখা যাবে আমার লাভের থেকে ক্ষতি বেশি হয়ে গেল। বাড়তি শুল্কের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটপ। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী অর্থ বছরে 56টি সরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় 200 কোটি টাকার মতো বরাদ্দ দেওয়া হচ্ছে। তবে এই বরাদ্দকে একেবারেই কম বলছেন গবেষকরা। এই টাকা দিয়ে ভালো কোনো গবেষণা করা সম্ভব না। ইউজিসি অবশ্য বলছে, এই অর্থের পুরো ব্যবহার নিশ্চিত করা হবে। আগামী অর্থ বছরে শিক্ষা খাতে 94,711 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, যা মূল বাজেটের 11.88%। আর জিডিপির 1.86% বরাদ্দ হচ্ছে এই খাতে। এবার 56টি সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাব করা হয়েছে রাজস্ব বাজেট 5,600 কোটি টাকা, উন্নয়ন বাজেট দেয়া হচ্ছে 5,000 কোটি টাকা, আর গবেষণায় বরাদ্দ দেয়া হয়েছে 200 কোটি টাকা।
অচিরেই আরও কয়েকটা দেশের সাথে আমরা যোগাযোগ করছি এবং সরকারি খাতেও বাজেট থেকে একটা বড় বরাদ্দ ভবিষ্যতে এই মোকাবেলার জন্য, যে যখন 25 সাল থেকে স্কলারশিপ থাকবে না, একটা বড় অ্যামাউন্টেরই বড় বরাদ্দ আমরা এই বাজেটে পাবো বিধায় আমরা বিশ্বাস করি। গবেষকরা বলছেন, গবেষণায় পিছিয়ে থাকায় বিশ্ব র্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো সুবিধাজনক অবস্থানে যেতে পারছে না। আর গবেষণার জন্য একটি বিশ্ববিদ্যালয় গড়ে বরাদ্দ পাচ্ছে 3.5 কোটি টাকা, যা একদমই কম। 35 নম্বরে জিডিপির দিক বিচার করলে সে অনুযায়ী কিন্তু আমরা শিক্ষা ও গবেষণা বরাদ্দটা দিতে পারছি না। সরকারের অবশ্যই এদিকে মনোযোগী হতে হবে এবং প্রায়োরিটি বেসিস চিন্তা করতে হবে যে আমি এটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করব। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নির্ধারণ করতে পারলে গবেষণায় এগিয়ে যাওয়া সম্ভব। যারা গবেষণা করে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে আপনি প্রায়োরিটি দিলেন। সবচেয়ে ভালো হয় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তার ক্যাপাবিলিটি, তার যোগ্যতা, তার ফ্যাসিনেশন, সেই অনুযায়ী যদি আপনি তার বেতন স্কেল নির্ধারণ করা হয় তাহলে আর এই ঝামেলাগুলো থাকে না। সরকারি বরাদ্দের পাশাপাশি বেসরকারি খাতের সাথে একযোগে গবেষণা করতে হবে বলে জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন? সরবরাহ কেমন পণ্যের? আজকের বাজারে আমরা এখনো পর্যন্ত যেটি দেখছি যে সবজির বাজার বেশ ঊর্ধ্বমুখী, অর্থাৎ গত প্রায় 2 সপ্তাহের পরে এই সপ্তাহে এসেও আমরা দেখছি যে সবজির বাজারে প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা করে বেড়েছে। অর্থাৎ ঘূর্ণিঝড় রিমালের পরে যে ঊর্ধ্বমুখী প্রবণতা সেটি এখনও আছে এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে সবজি, বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে সর্বনিম্ন 70 টাকা থেকে উপরের দিকে 120 টাকা পর্যন্ত। এবং সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে গত প্রায় 3 সপ্তাহের বেশি সময় ধরে আলুর দাম প্রতি কেজি 60 টাকার কাছাকাছি বা 60 টাকা 65 টাকা বিক্রি হচ্ছে। এর বাইরে একটু নিম্নমুখী প্রবণতার মধ্যে আছে মুরগির দাম, অর্থাৎ মুরগির বাজার আমরা গত সপ্তাহে যেটি 220 টাকা দেখেছিলাম ব্রয়লার মুরগি, সেটি এখন 190 টাকা বিক্রি হচ্ছে আজকে। এছাড়া সোনালী মুরগিও 20 টাকা কমে বিক্রি হচ্ছে, কেজিতে 330 টাকা। এবং তবে দেশি মুরগির দাম কিন্তু আগের মতোই আছে, 630 থেকে 650 টাকায় বিক্রি হচ্ছে। আর আরেকটি, যেহেতু কোরবান ঘনিয়ে এসছে, এই মুহূর্তে কিন্তু কয়েকটি পণ্য, বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদা, এই 3টি পণ্যের বেশ চাহিদা রয়েছে এবং যথারীতি চাহিদাকে অর্থাৎ সামনে রেখে আমরা দেখছি যে এই 3টি পণ্যের দাম ঊর্ধ্বমুখী, বিশেষ করে পেঁয়াজ এবং আদা। পেঁয়াজ গত সপ্তাহে 80 থেকে 85 টাকা বিক্রি হয়েছিল খুচরা বাজারে, এই সপ্তাহে আমরা দেখছি যে 90 টাকা বিক্রি হচ্ছে। আর আদার দাম আসলে ইতোমধ্যে গত কয়েক সপ্তাহ ধরেই বেশি, আজকে খুচরা বাজারে আদা বিক্রি হচ্ছে 260 টাকা। আর রসুনের দাম যদিও কিছুটা স্থিতিশীল আছে বলে ব্যবসায়ীরা বলছেন। তবে সবচেয়ে বড় যে বিষয়টি, যে সবজির দাম আসলে সাধারণের বেশ খানিকটা নাগালের বাইরে চলে যাচ্ছে এবং এটি নিয়ে আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন যে সরবরাহ কম বাজারে এবং বিশেষ করে ঘূর্ণিঝড়ের যে প্রভাব, সেই প্রভাবের কারণে আসলে সবজি ক্ষেত থেকে উঠে আনা যাচ্ছে না, কৃষকরা এই মুহূর্তে খুব বেশি যোগান দিতে পারছেন না। এর ফলেই আসলে সবজির দাম গত কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী। অনুপম, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মধ্যে আমাদের সঙ্গে যশোর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, আমরা যেমনটি চট্টগ্রাম থেকে শুনছিলাম যে সবজির বাজার দর কিছুটা চড়া, আর যেহেতু কোরবানি ঈদ সামনে এসেছে সেক্ষেত্রে আমরা প্রায় সময় দেখি যে পেঁয়াজ, রসুন, আদার চাহিদাও থাকে, সাথে সাথে দামও বাড়তে থাকে। সপ্তাহের বাজার দর পরিস্থিতি নিয়ে জানাবেন, আর কোরবানিকে ঘিরে মশলা বা আদা, রসুন, পেঁয়াজের বাজার দর কেমন দেখছেন? কোরবানিকে ঘিরে আসলে এই মুহূর্তে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, যেটা শুকনো মরিচ বলা হয়, প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু বেশি। গত সপ্তাহে পেঁয়াজের দাম যশোরে ছিল 55 টাকা, সেটি কিন্তু এখন দেখছি এই সপ্তাহে এসে সেটি 80 টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে রসুন গত সপ্তাহে ছিল 200 টাকা, সেটি কিন্তু ইতিমধ্যে 250 টাকা হয়ে গেছে। আদা যেটি 300 টাকা ছিল সেটি কিন্তু 400 থেকে 450 টাকা পর্যন্ত হয়ে গেছে। প্রতিটি জিনিসেরই কিন্তু মূল্যবৃদ্ধি। আর সবজির কথা যদি বলেন সেক্ষেত্রে আপনি জানেন যে যশোর বাংলাদেশের সবজি উৎপাদনের চাহিদা প্রায় 30% সবজি কিন্তু যশোর উৎপাদন হয়। আমি যে বাজারটিতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এই বাজারের ঠিক 2 থেকে 3 কিলোমিটার দূরেই কিন্তু সেই সবজির উৎপাদনের যে হাবটি, সেখানে আজকে সকালে আমি খোঁজ নিলাম যে পটল যেটি বিক্রি হচ্ছে
সেটি সেখানে কিন্তু আসলে কেজি খুচরা হিসেবে তারা পাইকারি কিন্তু বিক্রি করছে 10 থেকে 12 টাকা করে, কিন্তু আমি এখানে এসে এই বাজারে এসে আমি দেখলাম সেটি কিন্তু বিক্রি হচ্ছে 30 টাকা। তো যশোরে এই মুহূর্তে সর্বনিম্ন সবজির মূল্য হচ্ছে 30 টাকা, কিন্তু যখন মাঠে দেওয়া হচ্ছে তখন কিন্তু আমরা দেখছি যে এই সবজিগুলোর দাম খুবই কম, অর্থাৎ 10 থেকে 12 টাকা এর ভিতরে বিক্রি হচ্ছে বা 15 টাকা এরকম বিক্রি হচ্ছে। কিন্তু যখনই এটি বাজারে চলে আসছে তখন সেটি কিন্তু 30, 40, 50, 60, 70 অর্থাৎ যে যেভাবে পাচ্ছে সেভাবে বিক্রি করছে। আমি এখানের একজন খুচরা বিক্রেতার সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে বলেছেন যে আজকে সকালেই ভেন্ডি তিনি যখন কিনতে গিয়েছেন পাইকারি দোকানে, সেখান থেকে কিনে আসার 5 মিনিট পরেই কিন্তু সেই ভেন্ডির দাম কিন্তু আবার প্রায় 10 টাকা বেড়ে গেছে কেজি প্রতি। তো এমনটি কিন্তু আসলে হচ্ছে, অর্থাৎ বাজারের কোনো নিয়ন্ত্রণ এখনো পর্যন্ত নাই, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম এবং যশোর থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের তারিখ 23 জুন ধার্য করেছে আদালত। দুদকের আবেদনের পর বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। এ সময় বেনজির পরিবারের জব্দ সম্পত্তি রক্ষণাবেক্ষণে তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের 6 ও 9 জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। তবে একদিন আগেই বুধবার সময় চেয়ে আবেদন করেন বেনজিরের আইনজীবী। বেনজিরের আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার দুদক জানায় 23 জুন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তার স্ত্রী ও সন্তানদের জিজ্ঞাসাবাদের বিষয়ে কিছু জানায়নি সংস্থাটি। যেহেতু ওনার ব্যক্তিগতভাবে শুনানি গ্রহণ করা সম্ভব হয়নি, তাই আমাদের অনুসন্ধানকারী দল আরেকটি তারিখ নির্ধারণ করেছেন, আগামী 23 জুন 2024 তারিখ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এদিকে বেনজিরের জব্দ সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণে তত্ত্বাবধায়ক নিয়োগের আবেদন মঞ্জুর করেছে আদালত। সম্পত্তি রিসিভার নিয়োগ করার জন্য দুর্নীতি দমন কমিশন একটা দরখাস্ত দিছে। যত সম্পত্তি স্থাবর সম্পত্তি ক্রয় করা হয়েছিল সমস্ত সম্পত্তির উপরে রিসিভার নিয়োগ করছে। দুদক জানিয়েছে শিগগিরই সাবেক আইজিপি বেনজির পরিবারের 621 বিঘা জমি ও 4টি ফ্ল্যাট সহ জব্দ সম্পত্তির তত্ত্বাবধায়ক নিয়োগ করা হবে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদারীপুরে বেনজির আহমেদের স্ত্রীর নামে কেনা 90 একর জমি ফেরত চান জমির মালিকেরা। এসব জমির বেশিরভাগই হিন্দুদের। তাদের অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে কেনা হয়েছে তাদের জমি। এদিকে গোপালগঞ্জে বেনজির আহমেদের ছত্রছায়ায় অনেকেই বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। মাদারীপুরের রাজৈরে স্ত্রী জিসান মির্জার নামে 2 বছরে প্রায় 90 একর জমি কিনেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। আদালতের নির্দেশে তার সম্পত্তি ক্রোকের খবরে মুখ খুলতে শুরু করেছেন এসব জমির মালিকেরা। কদমবাড়ি ইউনিয়নের বড়লেখা গ্রামের সরস্বতী রায়ের অভিযোগ, ভয় দেখিয়ে তার 30% ফসলি জমি নামমাত্র মূল্যে কিনে নেওয়া হয়, আর দুলালবালার 3 বিঘা জমি কিনে নেওয়া হয়েছে মাত্র 3 লাখ টাকায়। বিক্রয়রা খাইল জমি আমি বেচতাম না কোনোদিন, আমি থাকতে তো শহরে বেচতে দিতাম না, তো দিয়েছি এই বয়তে। আপনি যদি ওই জমি না দেন তো ওই জমি আপনি আলরেডি করবেন কি করে? ওইখানে আলরেডি করার মতন তো আপনার চাষবাস করার মতন তো কোনো কায়দা নেই, কেন আমি তো ওইখানে বাউন্ডারি দিয়ে দেবো। এই বিষয়ে কেউ আদালতে অভিযোগ করলে সহযোগিতা করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। অভিযোগ আনলে তখন আদালত যেভাবে সিদ্ধান্ত উপনীত হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে তাকে সর্বাত্মক অ্যাসিস্ট্যান্স আমাদের পক্ষ থেকে এনশিওর করা হবে। গোপালগঞ্জের কৈরাগিটুল গ্রামে বেনজির আহমেদের সাভানা পার্কের জন্য জমি দখলের বিষয়টি বেশ আলোচিত। নামমাত্র মূল্যে তার কাছে জমি বিক্রিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেছেন অনেকে। বেনজির আহমেদকে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে নাম আছে স্থানীয় সুজয় পোদ্দারের। উত্তর কান্দায় ফিল্ডে কাটছে গাড়িয়া বলে যে এই জমি যদি না দাও তাহলে এই জমি আর পাবা না। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সুজয় পোদ্দার। কেবল বালু বিক্রির সুবাদে বেনজির আহমেদের সঙ্গে সুসম্পর্ক ছিল বলে দাবি তার। আমি এলাকার একটা সাধারণ লোক, আমি স্যার যখন ক্ষমতায় ছিল চাকরি করছে তখন কি আমি স্যারের কাউরে ক্ষমতা দেখাতে পারবো? এরকম কোনো অভিযোগ আমি কাউকে করিও নাই। এলাকার লোকজনের অভিযোগ, বেনজির আহমেদের ছত্রছায়ায় বিপুল সম্পদের মালিক হয়েছেন সুজয় পোদ্দার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডেভেলপার ছাড়া ব্যক্তি পর্যায়ে জমি ক্রয় বিক্রয়ে রেজিস্ট্রেশনে 2% ভ্যাট আদায় অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ। এছাড়া রায়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং নিবন্ধন মহাপরিদর্শককে সকল ভূমি অফিস সহ সংশ্লিষ্ট দপ্তরকে ব্যক্তি পর্যায়ে ভ্যাট আদায় বন্ধের বিজ্ঞপ্তি জারি করতে বলা হয়েছে। রিটকারীর আইনজীবী জানান, বিদ্যমান ভ্যাট আইনে জমি ক্রয়ের পর রেজিস্ট্রেশনের সময় ডেভেলপারের কাছে 2 ভাগ ভ্যাট আদায়ের কথা, কিন্তু কয়েক দশক ধরে ব্যক্তি পর্যায়ে এ ভ্যাট আদায় করা হচ্ছে, যা পুরো বেআইনি। একটি বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানির গুলশানের একটি জমি রেজিস্ট্রেশন করতে গেলে 1,30,00,000 টাকা ভ্যাট আদায় করে ভূমি অফিস। এটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করে তারা। বৃহস্পতিবার রায় দিয়ে 3 মাসের মধ্যে টাকা ফেরত দিতে এনবিআরকে নির্দেশ দিয়েছে আদালত। আইন অনুযায়ী শুধু ডেভেলপার কোম্পানি চাইলে এই মূসক আদায় করতে পারবে, বা ডেভেলপার কোম্পানির উপরে এটি বাধ্যকর। এরা ছাড়া ব্যক্তি শ্রেণীর যদি কেউ জমি কেনে, সেই ক্ষেত্রে 2% যে মূসক আদায় করা হয় সেটাকে অবৈধ ঘোষণা করেছে। মিশ্র ফল চাষের মাধ্যমে গত 2 দশকে বদলে গেছে পার্বত্য এলাকার কৃষি অর্থনীতি। তবে দুর্গম এলাকায় অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সেচ সুবিধার অভাবে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন চাষিরা। এজন্য সুষ্ঠু পরিকল্পনা এবং তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। 2 দশক আগেও জুম চাষই ছিল পাহাড়িদের কৃষির একমাত্র ভরসা। এখন পাল্টে গেছে সেই দৃশ্য। পাহাড়ের বুক জুড়ে এখন আম, ড্রাগন, আনারস, লটকন, মাল্টা, কমলা সহ নানা জাতের সারি সারি ফলের গাছ। পাহাড়ি মাটি ও আবহাওয়া মিশ্র ফল চাষের জন্য উপযোগী, আবার উৎপাদনও ভালো। তবে দুর্গম এলাকার সাথে যোগাযোগ সমস্যা ও সেচ সুবিধার অভাবে কাঙ্ক্ষিত বাগান সম্প্রসারণ সম্ভব হচ্ছে না। পৌরসভা, জেলা পরিষদ, বাজার পান 3 প্রতিষ্ঠান থেকে যেভাবে অবৈধভাবে তোল আদায় করা হয় সেটা বাংলাদেশে কোথাও নাই। আমি চাই সরকারের যে সমস্ত আধুনিক পদ্ধতির চাষাবাদ, যে সরকার যে উদ্যোগ, ওইটা যাতে আমাদের কাছে একটু সুদৃষ্টি দেন। যোগাযোগ না থাকার কারণে আমাদের সার টার এগুলি নেওয়া আসা এগুলিও বেঘাত সৃষ্টি করতে। তো সরকারের থেকে আমরা সরকার তো বলতেছে যে কৃষি উৎপাদনের ক্ষেত্রে উনি সহযোগিতা দেবেন। অন্তত 45 ধরনের ফলের আবাদ হচ্ছে 3 পার্বত্য জেলায়, যা সম্প্রসারণে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এছাড়া পাহাড় উপযোগী ফলের জাত উদ্ভাবনে কাজ করছে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত উচ্চ ফলনশীল বেশ কিছু জাত পার্বত্য অঞ্চলে বিস্তার ঘটেছে। পার্বত্য অঞ্চলে আমাদের পাহাড়ে ঢালু জমি রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের ফল বাগান করাই সবচেয়ে উত্তম, কারণ সেই ক্ষেত্রে মাটির যে ক্ষয়ের প্রবণতা রয়েছে সেটি খুবই কম। কৃষকদের জন্য যদি কিছু সংরক্ষণাগার যদি আমরা তৈরি করতে পারি, যেখানে সে পণ্য রাখতে পারবে এবং ভবিষ্যতে এগুলাকে মানে আরও উৎসাহ দেওয়ার জন্য কৃষকদেরকে যদি এখানে ফল নির্ভর যদি কিছু প্রসেসিং সেন্টার যদি স্থাপন করা যায়, তাহলে আমি মনে করি এই পার্বত্য এলাকা একটা বিশাল একটা অর্থনীতিতে আমাদের একটা ভূমিকা রাখতে পারবে। এবার খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে প্রায় 1 লাখ হেক্টর জমিতে ফলের আবাদ হয়েছে, যেখান থেকে অন্তত 2000 কোটি টাকার ফল বিক্রির আশা কৃষি বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বাদ ও গন্ধের কারণে দিনাজপুরের বেদানা লিচুর খ্যাতি। আগে দেশে সীমাবদ্ধ ছিল এর বেচাকেনা। গত বছর প্রথমবার ফ্রান্সে পাঠানো হয় 300 কেজি বেদানা লিচু। এবছর 50,000 পিস বেদানা লিচু রপ্তানি হচ্ছে ইংল্যান্ডে। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। পরবর্তী খবর জানিয়ে দেব। ঈদুল আজহার তারিখ নির্ধারণে সন্ধ্যা 7টায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এক বিবৃতিতে তারা জানায়, বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় 16 জুন উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। 7 জুন জিলহজ মাসের প্রথম তারিখ হিসেবে 14 জুন শুরু হবে এবারের হজ। 15 জুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। সেদিন মসজিদে নামিরা থেকে উপস্থিত হাজিদের উদ্দেশ্যে দেয়া হবে খুতবা। এবছরও বাংলাসহ 20টির বেশি ভাষায় খুতবার অনুবাদ সরাসরি সম্প্রচার করা হবে। এখন পর্যন্ত হজ পালন করতে 12 লাখ মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়। গত বছর 18 লাখ মুসল্লি হজ পালন করেছেন। দিনাজপুরের বেদানা লিচু ফ্রান্সের পর এবার রপ্তানি হচ্ছে ইংল্যান্ডে। এবছর 50,000 পিস বেদানা লিচু রপ্তানি করা হবে। এতে বাড়বে বৈদেশিক মুদ্রা আয়। উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত বাগান পরিচর্যা ও তদারকিতে পরামর্শ দিয়ে আসছে কৃষি অফিস। উত্তম বালাইনাশকের মাধ্যমে পরিচর্যা করা হয় লিচু বাগান। স্বাদ, গন্ধ, মিষ্টতার কারণে বেদানা লিচুর বিশেষ সুখ্যাতি রয়েছে। এটি দিনাজপুরের ব্র্যান্ডিং পণ্য হিসেবে এতদিন দেশের মধ্যেই বেচাকেনা সীমাবদ্ধ ছিল। গত বছর প্রথমবার ফ্রান্সে পাঠানো হয় 300 কেজি বেদানা লিচু। এবছর 50,000 পিস বেদানা লিচু রপ্তানি হচ্ছে ইংল্যান্ডে। গতবারের মতো এবারও বিরলের লিচু চাষি আফজাল হোসেনের বাগানকে বেছে নেওয়া হয়েছে। এই বছর 50,000 লিচু রপ্তানি করার কথা ফাইনাল হয়েছে এবং তার মধ্যে 5,000 লিচু অলরেডি চলে গেছে। এই জন্য আমি খুব আনন্দিত এবং আমার লিচু যে বাইরে ইংল্যান্ডে যাচ্ছে, ফ্রান্সে যাচ্ছে, এটা খুবই আমি তাতে আনন্দিত। এই বাগানে আমরা দেখাশোনা করি, সার দিই, পানি দিই, আলাদাভাবে পরিচর্যার যত্ন করি। গত সোমবার রপ্তানির প্রথম চালান গেছে ইংল্যান্ডে। তবে বাগান পরিচর্যা ও তদারকিতে সবসময় পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি অফিস। আমাদের কৃষক সেই অনুসারে মাটি ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা এবং গাছের পরিচর্যাগুলো করেছেন, যার ফলে কিন্তু 2023 সালের মতো 2024-এ আমাদের একটি বড় সাফল্য। আমরা এবার শুরুতেই বেদানা লিচু ইংল্যান্ডে পাঠালাম। এবছর বেদানা চায়না 3 বোম্বাই লিচু রপ্তানির লক্ষ্যে 60টি বাগান নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এছাড়া এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাইকে।